নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন, আপনাদের জীবন সম্বন্ধে জানতে পাচ্ছেন, কি হবে, কি হলে ভালো হয়, বা আদৌ সেটা হলে ভালো হবে কি না, সব রকম প্রশ্ন উত্তরগুলো মনে হয় আপনারা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকটাই পান। তার কারণ যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে থাকেন, দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন, সেই ব্যক্তিত্বকে যখন আমরা পাই তখন মনে হয় আমাদের জানার অনেক কিছু অভিপ্রায়গুলো জেগে ওঠে। নিশ্চয়ই আজকেও সেইভাবেই আমরা তৈরি হয়ে আছি। তার কারণ যেই সব মানুষরা দাদার কাছে ফোন করে জিজ্ঞাসা করেন যে এই সমস্যাগুলো আমাদের লাইফে আছে বা আমার এই বিষয়ে কৌতূহল আছে, আপনি সেটার একটু উদ্ঘাটন করুন, সেটা আমাদেরকে জানান, একেবারে ক্যামেরার সামনে আপনি সেগুলো বলুন এবং মানুষ যেন সকলে জানতে পারে। আপনারা তো জানছেনই, এছাড়াও আদার্স মানুষগুলোও যেন সেই বিষয়ে একটা সতর্ক হতে পারে, একটু সচেতন হতে পারে। সেইভাবেই কিন্তু আমরা অনুষ্ঠানটি একটু নতুনত্বের ছোঁয়া আপনাদের কাছে দিই। একটু এক্সেপশনাল অনুষ্ঠান, আপনারা জানেন সুব্রত চক্রবর্তী মহাশয়, যিনি কিন্তু আমাদের সঙ্গে থেকে লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনাদেরকে বিভিন্ন বিষয়ে কনসার্ন করে দেন। আজকেও তিনি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে নিউ দিল্লি জ্যোতিষ থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এবং তার সঙ্গে আপনারা জানেন যিনি কিন্তু কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, এবং যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তুবিদ, যিনি বিজ্ঞানকে কাজে লাগিয়ে জ্যোতিষ এবং বিজ্ঞানকে একত্রিত করে মেলবন্ধন করে তিনি কিন্তু মানুষকে একেবারে বিজ্ঞানসম্মত উপায়, সায়েন্টিফিক মেথডের মাধ্যমে, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে তিনি কিন্তু মানুষের জীবনটাকে তুলে ধরেন। এবার জন্ম তারিখ সময় দিয়ে একেবারে বিজ্ঞানসম্মত জ্যোতিষ তিনি বিশ্বাস করেন, এবং তিনি একটা কথাই বলেন, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট। খুব সুন্দর একটি সেন্টেন্স, আপনারা সেটা প্রত্যেক দিনই অনুধাবন করেন, অনুভব করেন যে কথাটির মধ্যে কত সুন্দরভাবে লুকিয়ে রয়েছে আমাদের জীবন। এবং আরেকটি কথা, তিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র একজন রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক, যিনি কিন্তু আধুনিক জ্যোতিষের তিনি পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী। সেই জ্যোতিষ ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই অবশ্যই সুব্রত চক্রবর্তী মহাশয়। এবং তার সম্বন্ধে আরও কিছু আমাদের জানাতে হয়, যিনি কিন্তু সাহিত্যে MA BEd করেছেন এবং জ্যোতিষ বিদ্যা বাচস্পতি, জ্যোতিষ বিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। অবশ্যই একাধিক স্বর্ণপদকে তিনি ভূষিত, এবং 2024-এও তিনি কিন্তু HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত হয়েছেন। এবং আরেকটি আপনাদের নিউজ দেওয়ারই কথা, খবর, যেটা হলো আপনারাও বসে থাকেন যে যেই মানুষটি এত পুরস্কারে পুরস্কৃত হয়েছে তার সম্বন্ধে আরেকটু কিছু বলতে হয়। তিনি কিন্তু HBT থেকে বঙ্গ জ্যোতিষ রত্ন পেয়েছেন, 2026-এ অ্যাওয়ার্ড পেয়েছেন। এটাও আপনাদের জানিয়ে দিলাম। 2026 সবে আমরা পা দিয়েছি, মার্চ মাস হয়ে সবে পা দিলাম মার্চে। তিনি কিন্তু সেখানেও কিন্তু বঙ্গভূষণ, বঙ্গ জ্যোতিষ রত্ন উপাধিতে ভূষিত হয়েছেন। এইবার আমরা একটু এই বিষয়ে তো জানবো যে আমাদের বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলুন। আমি সরাসরি চলে যাব। আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানে মাতারার চরণে, প্রণাম জানে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভি দেখে চলেছেন। প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, এছাড়া অন্য আরেকটা মিডিয়াতে প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটা আপনার বাড়িতে বসে, মোবাইলে বা টিভিতে বসে দেখছেন। ঠিক আমার ক্যামেরার পেছনে গ্লোব টিভির টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন, তাদের কোনো শুভেচ্ছা ভালোবাসা, গ্লোব টিভি কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। মানুষের সঞ্চালনায় রয়েছেন শর্মিষ্ঠাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে নতুন বিষয় এবং নতুন আলোচনা। আপনাদের বিষয় ভিত্তিক, আপনারা যা কোন বিষয়কে জানতে চাইছেন সেই বিষয়কে আমি গুরুত্ব দিয়ে আমার অনুষ্ঠানগুলিকে আমি সাজিয়ে তুলি। আপনাদের অনুরোধ অনুযায়ী কিন্তু আমি প্রোগ্রাম করি, তার সঙ্গে লাইভ ফোনে আপনাদের সঙ্গে কথাও বলি। এবং সবসময় তো লাইভ করতে পারি না, উত্তরবঙ্গেও চেম্বার করতে হয়, দক্ষিণবঙ্গেও চেম্বার করতে হয়। তো সবসময় হয়তো চেম্বারের ব্যস্ততার জন্য হয়তো লাইভ করতে পারি না। যতটুকু চেষ্টা করি আপনাদের যেগুলো জানতে ইচ্ছা করে সেগুলোকে আমি অবশ্যই কিন্তু মিডিয়াতে, এই গ্লোব টিভি বা অন্য মিডিয়ার যখন প্রোগ্রাম করি আমি কিন্তু বলি। আজকের বিষয় কি দিদি বলে দিচ্ছে, আমি আলোচনায় আসছি। আজকে কিন্তু অনেক ভুরি জিজ্ঞাসা রয়েছে, কিন্তু বন্ধুদের অনেকগুলো আলোচনা আজকে কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। প্রথম যে বন্ধু তিনি জিজ্ঞাসা
জিজ্ঞাসা রেখেছেন লামচেন লামা, যিনি কিন্তু কার্শিয়াং থেকে তিনি কিন্তু এই জিজ্ঞাসা রেখেছেন দাদার কাছে। সত্যি খুব আমি আপনাকে ধন্যবাদ জানাই, অনেক দূরের বন্ধু আপনি, আপনার জিজ্ঞাসা নিশ্চয়ই আমরা রাখবো। আরেকজন বন্ধু রেখেছেন যিনি কিন্তু শুভময় জানা, পূর্ব মেদিনীপুর থেকে আরেক বন্ধু কিন্তু জানিয়েছেন তার জিজ্ঞাসা, এবং তিনি বলেছেন যে রত্ন কিভাবে কাজ করে এবং সেটি ধারণ করলে কতটা সেটা কাজ দেয়, এটা একটি জিজ্ঞাসা রেখেছেন। এবং রাহুল ঘোষ বৈদ্যবাটি থেকেও তিনি জিজ্ঞাসা রেখেছেন যে 11ই মার্চের পর বৃহস্পতি কিন্তু বক্র হয়ে ত্যাগ করেছে, বক্র হয়ে ত্যাগ করেছে, কোন কোন রাশি শুভ ফল দেবে? এটাও কিন্তু আমাদের একটা জানার ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন রেখেছেন, জিজ্ঞাসা রেখেছেন। এবং আরেকটি তিনি জিজ্ঞাসা রেখেছেন যে গ্রহরা বক্রি হলে, গ্রহরা যদি বক্রি হয় তাটা সে কতটা শুভ ফল দেয় বা কতটা অশুভ ফল দেয়, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং যদি বক্রি হয় আসলে কি, বক্রি ব্যাপারটাই বা কি, আমি সব কিছু আজকে জিজ্ঞাসা আমরা রাখছি অবশ্যই দাদার কাছে। একদম প্রথমে আমি প্রথম প্রশ্নটাই আমি বলি যে শুভময় যে বলেছেন, শুভময়ের প্রশ্নের একটু অ্যান্সারটা দিয়ে দিই। যারা জ্যোতিষ চর্চা করেন বা জ্যোতিষ অনুরাগী, যারা জ্যোতিষকে ভালোবাসেন, আপনারা প্রত্যেকেই জানেন যে এই মার্চ মাস শুরু হলো আজকে 2 তারিখ। তো সেক্ষেত্রে মার্চের 11 তারিখে বৃহস্পতি কিন্তু তার বক্রপথকে ত্যাগ করছে, এবং 2রা জুন কিন্তু বৃহস্পতি আবার নিজস্ব ঘরে, অর্থাৎ নিজস্ব ঘর বলবো না, 12 বছর পর নিজস্ব জায়গায় আসতে চলেছে, ঠিক আছে, অর্থাৎ উচ্চস্থ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এটাও একটা ভালো সময় 2রা জুনের পর থেকে। তাহলে বৃহস্পতির এই যে বক্রত্ব ত্যাগ 11ই মার্চে, এবং সেই সঙ্গে যে 2রা জুনের পর থেকে বৃহস্পতি নিজস্ব যে তুঙ্গি ভাবকে আবার অবলম্বন করছে কর্কট রাশিতে, তাহলে সেক্ষেত্রে কি কি শুভ ফল দিতে পারে শুভময় জানা বলেছেন। এবং ওর প্রশ্নটা একটাও ছিল, সেটাও বলেছে দাদা বক্রগতি কি, এবং বক্রগতি মানুষের জীবনে কি শুভ ফল বা অশুভ ফল দিতে পারে। প্রথমেই আমি এক এক করে প্রশ্নটায় আসি। প্রথমত জানতে হবে যে বক্রগতি আসলে কি। বক্রগতি নিয়ে আমি একাধিক আলোচনা করেছি, একটু শর্ট করে ছুঁয়ে যাব। দেখবেন আমাদের এই গ্রহেরা যখন চলনশীল চলছে, সেখানে তার মধ্যে কিছু গ্রহ একসাথে যখন প্যারালালি হাঁটছে বা চলাফেরা করছে, সেক্ষেত্রে বক্রগতি হচ্ছে, সেটা কোনো উল্টো দিকে নয়। আমরা হয়তো সাধারণত যখন দেখি, বিচারটা করি, সেটা সাধারণত মনে হয় আমাদের আপেক্ষিকভাবে উল্টো দিক। কারণ আমরা যখন একজন ক্লায়েন্টকে বোঝাই তখন আমরা এইভাবেই বোঝাতে থাকি যে এই 9টা গ্রহের মধ্যে 2টি গ্রহ রাহুকেতুকে বাদ দিয়ে সমস্ত গ্রহেরা থাকে ডাইরেক্ট, আর রাহুকেতু অলওয়েজ কিন্তু রেট্রোগেট বা বক্রত্ব লাভ করে। তারা কিন্তু প্রত্যেকটি মানুষের জীবনে একটা বক্রত্ব ফল দিয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে এই যে 7টা গ্রহ রয়েছে বাদ বাকি রাহুকেতুকে ছাড়া, এদেরও কিন্তু অন্যান্য সময় তাদের বক্রগতির কাল থাকে। বক্রগতি মানে হচ্ছে তাদের গতিশীলতার পথে, সেখানে তারা হয়তো অনেকটা স্লো মুভমেন্ট করে, গতিশীলতার পথে তারা হচ্ছে স্লো মুভমেন্ট করে, এবং যেখানে তাদের গতিপথ স্লো হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় যে গ্রহ যখন বক্রকাল অবলম্বন করছে, সেই গ্রহ যদি জন্মছকে শুভ ফল অর্থাৎ শুভ অবস্থায় থাকে, সেই গ্রহ কিন্তু বক্রকালের ওই সময়টাতে কিন্তু শুভত্ব ফলই দেয়। কিন্তু যেই গ্রহের যখন বক্রকাল থাকে, সেই গ্রহ যদি আপনার জন্মছকে অশুভ অবস্থাতে থাকে, তাহলে বক্রগতি যখন তিনি অবলম্বন করছেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে সেই সময়টা আপনাকে অশুভ ফলই দেবে। এটা একটা ক্লিয়ার সবার মধ্যে বোঝা গেল যে বক্রগতির ফলটা কি। এবার 11ই মার্চের পর বৃহস্পতি তার বক্রত্ব ত্যাগ করছে, কোন কোন রাশির জন্য অত্যন্ত সুফল নিয়ে আসছে। প্রথমেই দেখবেন বৃহস্পতি যা কম্বিনেশন, সেই অনুযায়ী মোটামুটি কর্কট, বৃশ্চিক এবং মকর রাশি, অর্থাৎ কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশির ওপর কিন্তু একটা ভালো সুফল আসতে চলেছে। অর্থাৎ আজকে যারা অনুষ্ঠান শুনছেন, যদি কেউ কর্কট রাশির হয়ে থাকেন, কেউ যদি বৃশ্চিক রাশির হয়ে থাকেন, কেউ যদি মকর রাশির হয়ে থাকেন, তাহলে কিন্তু তাদের জন্য বৃহস্পতি যেহেতু বক্রত্যাগ করছে 11ই মার্চের পর থেকে একটা ভালো সময় আসতে চলেছে। এই সময়টাকে আপনারা ভালো করে ব্যবহার করুন, যেটা আমি বলবো, বিশেষ করে কর্কট, বৃশ্চিক এবং মকর রাশির জাতজাতিকারা। আর একটা বিষয় বলে দিচ্ছি, 2রা জুনের পর থেকে বৃহস্পতি 12 বছর পর, কারণ একটা রাশিতে বৃহস্পতি 1 বছর করে থাকে, 12 বছর পর আবার কিন্তু তুঙ্গিভাবে জায়গায় আসছে। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো সময়। সেটার জন্য অবশ্যই কিন্তু বৃহস্পতি নিজের যে ক্ষেত্রস্থান, অর্থাৎ ধনুরাশি, মীন রাশি এবং কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো সময়। এবং অন্যান্য দিক থেকে যেটা আমি বলবো যে মকর এবং কুম্ভ রাশির জাতকেরা, মেষ রাশির জাতকেরা এবং মিথুন এবং কন্যা রাশির জাতকরা কিন্তু অত্যন্ত সুফল পেতে চলেছেন 2রা জুনের পর থেকে।
ঠিক আছে, তাহলে অনেকটাই হচ্ছে ক্লিয়ার হলো শুভময় প্রশ্নটা। তো যদি মনে হয় যে আপনারা হয়তো বৃহস্পতি জন্মছকে কিভাবে রয়েছে, বক্রত্ব রয়েছে কিনা, বা বৃহস্পতির অবস্থান জনিত কোনো সমস্যা রয়েছে কিনা, তাহলে আপনি আপনার নিয়ারেস্ট ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ করুন। বৃহস্পতির এই যে সময়টা বক্রত্ব ত্যাগ করছে বা দোসরা জনের পর থেকে 12 বছর পর একটা নিজস্ব তুঙ্গি ভাবের মধ্যে আসছে কর্কট রাশিতে, এটা কিন্তু একটা ভালো সময় যে রাশিগুলোর আমি বললাম। তাই এই সময়টাকে সেই রাশির জাতক জাতকেরা যদি কাজে লাগাতে পারে, আপনারা কিন্তু আপনাদের স্বপ্নকে পূরণ করতে পারবেন। এবং যদি কোনো কিছু সমস্যা আপনাদের মধ্যে থেকে থাকে, হয়তো মনে আছে এই কাজগুলো আটকে যাচ্ছে বারবার, এই যখন থেকেই সময়টা চালু হচ্ছে, সময় থেকেই কিন্তু আপনাদের ভালো সময় কিন্তু আসতে পারে। মানে একটা গোল্ডেন পিরিয়ড বলতেই পারি, অবশ্যই শুভ আসবে, সময় শুভ সময় অবশ্যই আসতে পারে। যাদের আর কি এই রাশিগুলো রয়েছে তারা কিন্তু ভীষণ একটা ভালো সময়ের মধ্যে দিয়ে এগোবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাড়িপুর থেকে ফোন করছি। আচ্ছা, কার বিষয়ে? আমার ছেলের বিষয়ে বলুন, আপনার ছেলের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। ছেলের নাম হিমেন্দ্র, জন্ম তারিখ 20 ফেব্রুয়ারি 2010। 20 ফেব্রুয়ারি 2010। সময়টা বলুন। সময়টা সকাল 7:10 মিনিটে। সকাল 7:50 মিনিটে। সকাল 7:50। জন্মস্থান কোথায়? জন্মস্থান বারুইপুর। বারুইপুর, আচ্ছা। জন্মস্থানটা সকালে বললেন না? হ্যাঁ, সকাল 7:50। আচ্ছা, শনিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, শনিবার। মীন লগ্ন, মেষ রাশি জানা ছিল? হ্যাঁ হ্যাঁ, মীন লগ্ন, মীন লগ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছেন? জানতে চাইছি পড়াশোনা, মাধ্যমিক দিয়েছে হয়েছে, তারপর কি দিয়ে পড়লে কি পড়াশোনা কিভাবে গেলে ভালো হবে। বেশ বেশ বেশ, বলে দিচ্ছি। দেখুন, ওর জন্মছকে না মঙ্গলটা নিচস্থ, মঙ্গলটা রেট্রোগেট বা বক্র। আমি আজকে বক্র নিয়ে আলোচনা করেছিলাম। মঙ্গল বক্র পুষ্যা বা শনি নক্ষত্র অবস্থান করছে। মোটামুটি রেজাল্ট কিন্তু খারাপ হবে না ছেলের, বুঝছেন তো? মঙ্গলটা নিচস্থ রয়েছে, কিন্তু অন্যান্য জায়গা ভালো। ওকে অবশ্যই কিন্তু সায়েন্স বেস নিয়ে পড়াশোনা করাবেন, ঠিক আছে, প্রথম। সেকেন্ড হচ্ছে, যদি সায়েন্স না নিতে চায় তাহলে অবশ্যই কিন্তু যেটা করবেন, আর্টস বা হিউম্যানিটিস, সেখানে কিন্তু জিওগ্রাফিটা থাকে, বুঝতে পেরেছেন? জিওগ্রাফি মানে ভূগোল, ভূগোল নিয়ে যেন ভবিষ্যতে এগোতে পারে। কারণ কেন বললাম, কারণ শুক্র এবং বুধের একটা কম্বিনেশন, যেটা হচ্ছে জিওগ্রাফির যারা টিচার হয় তারা পরবর্তী ক্ষেত্রে যদি ওই বিষয় নিয়ে পড়াশোনা করার পর জিওগ্রাফিতে অনার্স করে, তাহলে কিন্তু বিএসসি ডিগ্রি পেয়ে যায় তখন, বুঝলেন তো? তাহলে ওর বুধ এবং শুক্রটা খুব ভালো। প্রথমে চেষ্টা করবেন সায়েন্স নিয়ে পড়াশোনা করার। সায়েন্স যদি না নেয় একান্ত ছেলে, কমার্সে যেন না যায় ভুলে। কমার্স নিয়ে যদি পড়ে তাহলে কিন্তু ওর ভুল পথে যাবে, ভুল জায়গা থেকে কিন্তু অনেক কিছু জায়গা প্রবলেম হতে পারে। চেষ্টা করবে ছেলে যেন সায়েন্স নেয় এবং পরবর্তী ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং কোনো কিছু বিষয় নিয়ে এগোতে পারে। সায়েন্স নিলে ওর ক্ষেত্রে ভালো হবে। আর যদি একান্ত সায়েন্স না নেয় তাহলে কিন্তু অবশ্যই হিউম্যানিটিস বা আর্টস নিয়ে পড়বে, সেখানে যেন ভূগোলটা থাকে, জিওগ্রাফিটা থাকে, ঠিক আছে? এর অনেক কিছু আরো কিছু বলার রয়েছে। আর একটা বিষয় বলে দিই, ওর যেহেতু মঙ্গলের একটু সমস্যা রয়েছে, ওর দেখবেন একটু চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকবে এবং শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভুগবে, বুঝতে পেরেছেন তো? শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি ভুগতে পারে। তবে এটুকু বলতে পারি, মাধ্যমিক রেজাল্ট কিন্তু ভালো হবে, ফার্স্ট ডিভিশন চলে যাবে, বুঝতে পারছেন তো? টেনশন নেওয়ার কিছু নেই, ঠিক আছে? ভালো থাকবেন। আপনি ফোন নাম্বারটা রেখে দিন, অবশ্য বুকিং করে যোগাযোগ করে চলে আসুন। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে অনেক কিছু কিন্তু জীবনে এই সময়টা না দিদি, মাধ্যমিকের পর, মাধ্যমিক অলরেডি দেখুন আমার যারা ক্লায়েন্ট যারা মাধ্যমিক দিয়েছে এবছর, তাদের অলরেডি একটা ক্যারিয়ার কাউন্সিলিং আমরা মাধ্যমিকের আগেই করে দিই। অর্থাৎ যারা সচেতন বাবা মা, তাদেরকে আমি সবসময় একটা কথা বলি, ছেলে যখন মাধ্যমিক দিচ্ছে বা মেয়ে মাধ্যমিক দিতে যাচ্ছে, আমার যারা ক্লায়েন্ট বা যারা আমাকে অনুষ্ঠান ফলো করেন, তারা কিন্তু অলরেডি মাধ্যমিক দেওয়ার আগে, অর্থাৎ 2026-এ যারা মাধ্যমিক দিল বা উচ্চ মাধ্যমিক যাদের চলছে, বা তো সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু কেরিয়ার কাউন্সিলিংটা আমরা অনেকটা আগে করে নিই। তো মাধ্যমিকটা একটা ইম্পর্টেন্ট জায়গায়, যে তার মা ফোন করেছেন কোন বিষয় নিয়ে পড়বে, এই সময়টা না অনেক ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি খেয়াল করেছি দিদি, যে কোন বিষয় নিয়ে পড়বো, একটা প্রচন্ড দোদুল্যমানতায় ভোগে। এবং যখন কোনো কিছু স্ট্রিম পায় না, তখন আলটিমেটলি বাবা মার একটা প্রেশারে তুমি এটা নিয়ে পড়ো, বা ও হয়তো একটা জিনিসকে খুব ছোটবেলা থেকেই ভালোবাসে যে আমি এটা নিয়ে পড়তে পারবো, কিন্তু নাম্বারটা সেরকম আসেনি, সে হয়তো ওই বিষয়টা চান্স পেলো না। অর্থাৎ এই যে তার ভাগ্যের জায়গাটা দেখবো না, আমরা তো অনেক ক্ষেত্রে অনেক জায়গাতেই একটা শৌখিনতাকে দেখি। পড়াশোনা করাচ্ছি মানে সেই সচেতনতা যেহেতু রয়েছে, আপনি অবশ্যই যেটা বলবো যে আপনি আপনার যে গৃহশিক্ষক বা যাকে কেউ পড়ায় তার সাথে তো অবশ্যই আলোচনা করবেন। তিনি আপনাকে ভালো করে, আপনার সন্তানকে যেহেতু দেখছেন,
তার সাথে যেরকম আলোচনা করবেন, তার ভাগ্যের জায়গা হিসাবে আপনার কোনো প্রিয় জ্যোতিষ বন্ধু যদি কেউ থাকে আপনার নিয়ারেস্ট, তার কাছে গিয়ে তার ভাগ্য বিচার করিয়ে নেবেন যে কোন বিষয় কেন্দ্রিক নিয়ে পড়াশোনা করলে আপনার সন্তান ভবিষ্যতের ক্ষেত্রে একটা ভালো কম্পিটিটিভ এক্সাম দিতে পারে, সেখান থেকে তিনি সফলতা পেতে পারে। কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু আজকে লড়াই ভালো একটা কর্ম জায়গা যাওয়া। তো এই শিক্ষাটাকেও গ্রহণ করতে হবে, তো শিক্ষাকে গ্রহণ করে যাতে আমরা কর্মজীবনে একটা প্রতিষ্ঠা পাই, তার জন্য অবশ্যই কিন্তু কেরিয়ার কাউন্সিলিং করানো একজন জ্যোতিষ বন্ধুর কাছে। এবং সেই সঙ্গে আমি বলবো আপনাদের যারা গৃহশিক্ষক তার সাথে এই বিষয়টাকে নিয়ে একটা আলোচনা করে নেবে। মানে স্ট্রিম চুজটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে কোন দিকে গেলে সে সাকসেস পাবে। আমরা এই যে বেলাইন চলে যাই অনেক সময়, আমি দিদি সবসময় একটা কথা বলি, আমি বলবো না যে শুধু জ্যোতিষের কাছে যান, আমি সবসময় একটা কথা বলি, যারা পড়াশোনা করছেন বা আমার একটা ডিসিশন থাকবে সন্তানের কি চাইছে, তার যে শিক্ষক, দেখুন শিক্ষক যাদেরকে পড়াচ্ছেন ওনারা এই বিষয়টাকে আরো ভালো বুঝতে পারবেন যে উনি ছোটবেলা থেকে একটা ছাত্রকে দেখেছেন, তাই না? তো শিক্ষকের পরামর্শ তার সঙ্গে একজন ভালো জ্যোতিষ বন্ধু, এই টোটাল কম্বাইন্ড যদি জায়গাটাকে একটা পরিবার করতে পারে, সেই ছাত্র ভালো জায়গায় যেতে পারবে। একদম। আমি শুধু বলছি না যে শুধু জ্যোতিষের কাছে যাবেন, কারণ জ্যোতিষী আপনাকে অনেক দিকে ভুল পথে পরিচালিত করতে পারে, আমি বলছি এখনকার দিনে। কিন্তু পাশাপাশি আপনার নিজের সন্তান, আপনার গৃহশিক্ষক এবং আপনাদের ডিসিশন এবং জ্যোতিষী বন্ধুর ডিসিশন একসাথে মিলে আপনি সিদ্ধান্ত নিন এবং আপনার সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুন। একদম। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি জবরদস্ত থেকে বলছি। আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন আপনার ছেলের নাম। আপনাকেও নমস্কার। বলুন শুভমের জন্ম তারিখ, সময়টা বলুন। 31/3/2012। 2012। সময়টা বলুন, জন্ম সময়। রাত দুটো। জন্মস্থান কোথায়? কল্যাণীতে জন্ম। ভালো লাগে অনুষ্ঠান? দাদার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, প্রত্যেকদিনই আমি ছেলের অনুষ্ঠান দেখি, তখনই হয়। আচ্ছা, কি বিষয় জানবেন? ছেলে তো ছোট এখন অনেকটাই। আচ্ছা, বৃহস্পতিবার ছিল না শুভমের? হ্যালো, ওর জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? না, শনিবার। আচ্ছা, আপনি ডেট অফ বার্থ দিয়েছেন 29 মার্চ 2012 তো? না, 31 আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে 31/3/12। এক মিনিট একটু কারেকশন করে নি। 31 মার্চ 2012 দুপুর দুটো না? দুপুর দুটো তো? রাত দুটো। এক মিনিট, রাত দুটোর সময় জন্ম। আচ্ছা, তাহলে আপনি ওটা কারেকশন করেই বলছেন 30 হয়ে 31 হয়েছে। আচ্ছা, হ্যাঁ, জন্মবারটা কি পড়ছে? শনিবার। ঠিক আছে, একদম 31 মার্চ 2012 রাত দুটোর সময় শনিবার পড়ছে। লগ্ন হচ্ছে মকর আর রাশি হচ্ছে মিথুন। জানা ছিল? আচ্ছা, কি জানতে চাইছেন ছেলের বিষয়ে? আমি মানে পড়াশোনা না খুব ডিস্টার্ব হচ্ছে, জায়গাটা কালেকশন জানতে চাইছি। আচ্ছা, ওর বুধটা না একটু নিচস্থ রয়েছে, বুঝতে পেরেছেন? বুধ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে, কিন্তু বক্র, আবার মানে নিচস্থ আবার বক্রত্ব। তার সাথে হচ্ছে দেখা যাচ্ছে কি ওর যে পঞ্চমপতি অর্থাৎ চতুর্থপতি প্রাথমিক জায়গায়, এই যে দুটো কম্বিনেশন, অর্থাৎ চতুর্থপতি দেখবো আমরা প্রাথমিক শিক্ষা এবং লগ্নের কম্বিনেশন, দেখবেন এই চতুর্থপতি কিন্তু লগ্ন বিরুদ্ধ। এই লগ্ন বিরুদ্ধ হওয়ার জন্য দেখবেন প্রচণ্ড পরিমাণে চঞ্চলতা থাকবে, মানে পড়তে বসতে চাইবে না, দুষ্টুমি করে প্রচণ্ড পরিমাণে, অবাধ্য হবে, আপনাদের কথা শুনবে না, ছোট কিন্তু তার সত্ত্বেও এই ক্যারেক্টার বা কম্বিনেশনটা আপনি এই সময় আপনার সন্তানের ক্ষেত্রে বেশি দেখতে পাবেন, বুঝতে পেরেছেন তো? এবং 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 দেখবেন মাঝে মধ্যে না ও আঘাত পাবে শরীরে প্রচুর, বুঝতে পেরেছেন তো এই জায়গাটা। এবং কিন্তু দেখবেন ও ইন্টেলিজেন্ট, একটা সময়ের পর পঞ্চমপতি তো খুব ভালো, মোটামুটি আবার 8-9 পর থেকে ওর একটা চেঞ্জেস আসবে। কিন্তু এখন কোন ক্লাসে পড়ছে? এখন 8-এ পড়ছে, তাহলে মোটামুটি এরপরে একটা চেঞ্জ পাবেন আপনি, বুঝতে পারছেন তো? কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ওর ক্ষেত্রে রাহুকেতু দুটোই নিচস্থ হয়ে রয়েছে, আবার শনিটা তুঙ্গস্থ, মোটামুটি 9-এর পর থেকে ওর একটা চেঞ্জ পাবেন। তবে আমি এটুকু বলতে পারি, যদি পারেন বুধটা যেহেতু নিচস্থ রয়েছে, রেট্রোগ্রেড রয়েছে, বুধের একটা সঠিক প্রতিবিধান ওর প্রয়োজন রয়েছে বুধের, বুঝতে পেরেছেন তো? আপনি পারলে একটু যোগাযোগ করবেন, সামান্য কিছু প্রতিবিধান করবেন, আর ওর মধ্যে না ন্যাচারালি আপনি একটু যদি 1 বছর ওয়েট করতে পারেন, ওর মধ্যে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আর যদি মনে হচ্ছে না 1 বছরে প্রচন্ড ছেলে একদম ডিস্টার্ব করছে, তাহলে আপনি কোনো নিয়ে আপনার জ্যোতিষ বন্ধুকে করে দেখিয়ে নেবেন, ঠিক আছে? চিন্তার কিছু নেই।
ধন্যবাদ। তার জন্য কিন্তু অবশ্যই বুকিং নাম্বার রয়েছে, আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। আমি একটু বলে দিচ্ছি দাদাকে আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন। সোমবারে শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টার মধ্যে পাচ্ছেন, রবিবার এবং মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়া যেটা নাকতলাতে আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে, এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ বুধবার পেয়ে যাচ্ছেন দুর্গাপুর এবং বর্ধমানে পেয়ে যাচ্ছেন। বন্ধুরা আপনারা নোট ডাউন করে রাখুন এবং যার যেখানে কাছাকাছি হবে পৌঁছে যান, বুকিং করে চলে আসুন। ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের জীবনটা এত ছোট্ট হলেও কিন্তু জীবনটার মধ্যে অনেক গুরুত্ব আছে, সেই গুরুত্বটাকে রাখার চেষ্টা করুন। আপনারা বাবা মায়েরা হয়তো জানছেন ছেলেমেয়ের কনসার্ন আপনারা, কিন্তু সেটাকে কিভাবে রেকটিফিকেশনের মাধ্যমে, প্রোটেকশনের মাধ্যমে ভালো করা যায়, সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে যাতে একটা সুন্দর রেজাল্ট পাওয়া যায়, সেটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল কথা। এবং একজন সঠিক মানুষের কাছে আসতে হবে, এটাই হলো বারবার করে বলা। যেই মানুষটি আপনাদেরকে একেবারে কনসার্ন করে দিচ্ছেন, বলে দিতে পাচ্ছেন, আমার মনে হয় চুপ করে বসে থাকাটা একেবারেই উচিত নয়। কারণ পরীক্ষাগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে গুরুত্ব দিয়ে একটা ক্যারিয়ার, যাতে একটা সুন্দর ক্যারিয়ার তৈরি হয়, উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি হয়, সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। আমি আরেক জায়গাগুলো আরেকটু আপনাদের বলে দিচ্ছি, যেটা হলো বৃহস্পতিবার আপনারা নৈহাটিতে পাচ্ছেন 7:30 থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, এবং ব্যারাকপুরে কিন্তু 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন, বিকেল 5টা থেকে 7টার মধ্যে পাচ্ছেন। বৃহস্পতিবার পেয়ে যাচ্ছেন নৈহাটি, ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন। টাইমিংগুলো আপনাদের মেনশন করে দিলাম। শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন 12টা থেকে 4টের মধ্যে পাচ্ছেন, দুপুর 12টা থেকে 4টের মধ্যে পেয়ে যাচ্ছেন, বিকেল 4টে পর্যন্ত পেয়ে যাচ্ছেন দাদাকে। শনিবার আপনারা হাওড়া বাড়িতে পাচ্ছেন দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত পাচ্ছেন। শিলিগুড়িতে প্রত্যেক মাসের 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন, সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে পেয়ে যাচ্ছেন। এবং শিলিগুড়িতেই আবার কিন্তু আপনারা 15 থেকে 19 তারিখের মধ্যে পেয়ে যাচ্ছেন, 15 থেকে 19-এর মধ্যে সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্স প্রতি মাসে পেয়ে যাচ্ছেন। এবং বুকিং নাম্বারটা আরেকবার আপনাদের বলে দিচ্ছি 9831707058, এই নাম্বারের মাধ্যমে বুকিং করে অবশ্যই আপনাদের আসতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আরেকটি নাম্বার 9874207060। একদম আমাদের শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে শুধু যে লাস্ট যে প্রশ্নগুলো ছিল, রত্ন কিভাবে কাজ করে, দেখুন সাধারণত যে কোনো রত্ন আমরা হুট করে কিন্তু ধারণ করতে পারি না। রত্ন যখন আমরা ধারণ করব তার জন্য আমাদের দেখতে হবে গ্রহের দুর্বলতা কিরকম, অর্থাৎ গ্রহটি আমাদের দেখতে হবে যে দুর্বল না সেটা পীড়িত বা কুপিত, এই দুটোকে কিন্তু ভালো করে বুঝতে হবে। জ্যোতিষশাস্ত্রে দুটো ভাগ রয়েছে, একটাকে বলা হচ্ছে পিতার্থে আর একটাকে বলা হচ্ছে শান্তার্থে। পিতার্থ মানে হচ্ছে দুর্বল, আর শান্তার্থ মানে হচ্ছে পীড়িত বা কুপিত। ধরুন আপনাকে বোঝাচ্ছে আপনার কোনো গ্রহ দুর্বল রয়েছে, তার মানে কোন গ্রহটা দুর্বল, ধরুন রবি বা মঙ্গল, তার ন্যাচারালি রবি মঙ্গলের রত্ন কি হতে পারে, চুনি। মঙ্গলের রত্ন প্রবল হতে পারে, কিন্তু সেই রবি যদি শান্তার্থে থাকে, কুপিত হয়, সেই রবি যদি পীড়িত হয়ে থাকে, তাহলে কিন্তু সেখানে চুনি দিলে কাজ হবে না, সেখানে দিতে হবে তার জন্য কি ক্যাটসাই। বুঝতে পারলাম? দুর্বল হলে চুনি, আর যখন কুপিত হয়ে যাচ্ছে, পীড়িত হচ্ছে, তখন কিন্তু ক্যাটসাই। আবার দুর্বল হলে মঙ্গল আমরা জন্য ধারণ করছে হচ্ছে প্রবল, কিন্তু যখন কুপিত হয়ে যাচ্ছে, পীড়িত হয়ে যাচ্ছে, তখন কিন্তু নীলাতে কাজ করবে। আবার অন্য সময় দেখতে পাওয়া যায় এইভাবে, আমরা কিন্তু একটুখানি দেখব, বা অনেক সময় দেখতে পাওয়া যায় পান্না আমরা ধারণ করছি, কিন্তু পান্নাটা যদি দুর্বল হয় আপনি পড়ুন, কিন্তু অনেক সময় যদি দেখতে পাই সেটা পীড়িত হয়ে থাকে বা কুপিত হয়ে থাকে, তখন কিন্তু তার জন্য ভালো কাজ করতে পারে আবার ক্যাটসাই। অর্থাৎ এই যে ভাগগুলো আপনাকে কিন্তু আগে নির্ণয় করতে হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, যখন রত্ন ধারণ করব আমরা, তার জন্য আমাদের স্নায়ু তত্ত্বকে বা নাড়ি তত্ত্বকে ভালো করে একটুখানি জানতে হবে। কীরকম সেটা? নাড়ি তত্ত্ব হচ্ছে, দেখবেন আমাদের 3টে ভাগকে আমাদের ভালো করে কিন্তু বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে যেরকম শিরদাঁড়ার মাঝ বরাবর যে স্নায়ুতন্ত্রটা গেছে, সেটাকে বলা হচ্ছে সুষুম্না নাড়ি। তার ঠিক বাঁ দিকে রয়েছে ইলা নাড়ি, যেটাকে আমরা বলছি চন্দ্র নাড়ি। আবার তার ডান দিকে রয়েছে সেটা হচ্ছে কি না পিঙ্গলা নাড়ি, যেটাকে আমরা সূর্য নাড়ি হিসাবে বলে থাকি। তাহলে এই নাড়ি তত্ত্ব অনুযায়ী আমাদের দেখতে হবে যে কোন রত্ন সে নাড়ির সাথে মেলবন্ধন করছে। কারণ এই যে ইলা নাড়ি এবং পিঙ্গলা নাড়ি যেটা রয়েছে, যেটা মস্তিষ্কের বাম গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে অবস্থিত, যেটাতে আমাদের ইমোশনালকে কন্ট্রোল করে, সেখান থেকে আমাদের রত্নকে ভালো করে আইডেন্টিফাই করা দরকার। সেই রত্ন বা গ্রহটি আমাদের ক্ষেত্রে লগ্ন বিরুদ্ধ কিনা। লগ্ন যদি বিরুদ্ধ হয় তাহলে তার একটা প্রতিকার, আর যদি দুর্বল হয়ে থাকে তার একটা প্রতিকার। অর্থাৎ রত্ন যখন আমরা ধারণ করব তার জন্য পিতার্থে এবং শান্তার্থে, পিতার্থ মানে হচ্ছে দুর্বল, শান্তার্থ মানে হচ্ছে কুপিত। তাহলে এই আইডেন্টিফাইটা যদি আমরা নাড়ি অ্যাস্ট্রোলজি দ্বারা, অর্থাৎ সেই ইলা নাড়ি
এবং পিঙ্গলা নাড়ি, এই মস্তিষ্কের ডান গোলার্ধ বাম গোলার্ধ, এই দুটো আইডেন্টিফাইকে যদি আমরা সঠিক করতে পারি তবেই কিন্তু রত্ন কাজ করবে। আর একবার বলে দিই যে ধরুন কারো ক্ষেত্রে চুনি প্রয়োজন, দুর্বল রয়েছে, তাহলে আপনি চুনিতে ভালো কাজ করতে পারে, কিন্তু সেখানে যদি পীড়িত হয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য বৈদুর্যমণি বা ক্যাটসাই কাজ করবে। এটা একটা সামান্য উদাহরণ দিলাম। আমাদের 9টা গ্রহের এরকম গ্রহকে দুর্বল রয়েছে কিনা বা পীড়িত রয়েছে কিনা সেটাকে ভালো করে আইডেন্টিফাই করে যদি প্রতিকার করা যায় অনেক ভালো থাকা যায়। একদম, অবশ্যই আমরা পরবর্তী লাইভে কিন্তু আরো এই বিষয়ে আরো বিশদভাবে জানবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানি দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, আবার নতুন কিছু বিষয় নিয়ে আলোকপাত করব। সবাই ভালো থাকবেন, নমস্কার। সমস্যা